আমার মৃত্যুদণ্ডের পরপরই ভূমিকম্প, আল্লাহর খেলা, বললেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো ভারতীয় গোয়েন্দা নিয়ে হত্যার পরিকল্পনা তাপসের অফিসে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমার মৃত্যুদণ্ডের পরপরই ভূমিকম্প, আল্লাহর খেলা, বললেন শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরই ব্যাপক ভূমিকম্প এবং পরপর কয়েকটি কম্পনকে আল্লাহর খেলা বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এক অডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার দিনই বন্দর লিজ সংক্রান্ত চুক্তির বিষয়টি সামনে আসে এবং এরপরই দেশে বেশ কয়েকটি ভূমিকম্প ঘটে। তিনি বলেন, এটা আল্লাহরই একটা খেলা, আমাকে মৃত্যুদণ্ড দিল, সেদিনই আবার পোর্ট বিক্রির চুক্তি করে ফেলল। তারপর এই ব্যাপকভাবে ভূমিকম্প হলো, তাও আবার পরপর 2 দিন। তিনি ভূমিকম্পের নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করি এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি সহানুভূতি জানাই। আহতদের যেন দ্রুত চিকিৎসা দেওয়া হয় তা কামনা করি, কারণ চিকিৎসার ক্ষেত্রে রয়েছে মারাত্মক অব্যবস্থাপনা। চিকিৎসা কেন পাবে না? আমি ক্ষমতায় থাকলে তো কখনো এরকম হতো না। আমরা সঙ্গে সঙ্গে উদ্ধার এবং চিকিৎসা শুরু করতাম, কিন্তু তারা সব দিকেই ব্যর্থ। উল্লেখ্য, জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের রায় দেন। একই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। সোমবার ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার বিষয়টি নিয়েও সমালোচনা তোলেন শেখ হাসিনা। এ সংক্রান্ত চুক্তির বৈধতা প্রশ্নে হাইকোর্ট গত 30 জুলাই রুল জারি করে জানতে চেয়েছিল, কেন চলমান প্রক্রিয়া আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে। বৃহস্পতিবার সেই রুলের শুনানিতে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজিব চুক্তি প্রক্রিয়া স্থগিতের পক্ষে মত দেন, তবে বেঞ্চের জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার রিটটি খারিজ করে দেন। এছাড়া চলতি বছরের 21 নভেম্বর সকাল 10:38 5.7 মাত্রার ভূমিকম্পে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। ওই ভূমিকম্পে বিভিন্ন ভবনে ফাটল দেখা দেয় এবং বিভিন্ন স্থানে 10 জন প্রাণ হারান। এছাড়া 22, 23, 26 নভেম্বর এবং 4 ডিসেম্বর দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ভারতীয় গোয়েন্দা নিয়ে হত্যার পরিকল্পনা তাপসের অফিসে। পিলখানায় বিডিআর সদর দপ্তরে সেনা হত্যাযজ্ঞের তদন্ত কমিশনের রিপোর্টে ঘুরে ফিরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নামই বেশি এসেছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই স্বাধীন তদন্ত কমিশন তাপসের সংশ্লিষ্টতার আদ্যপান্ত খুঁজে বের করেছে। তদন্তের আগে গণমাধ্যমের রিপোর্টেও তাপস ছিলেন আলোচিত। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ডের আগে ভারতীয় পক্ষের সঙ্গে বৈঠকের পর পুরো পরিকল্পনা চূড়ান্ত করা হয় এবং সমন্বয়ের জন্য তাপসের অফিস ও বাসায় একাধিক বৈঠক হয়। তাপসের অফিসে এরকম এক বৈঠকে বসে ভারতীয় গোয়েন্দাদের নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। ভারতীয় কমান্ডো ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার 24 জন পিলখানা হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন। ভারতে পলাতক শেখ হাসিনা ব্যারিস্টার তাপসের ফুফু। শেখ পরিবারের আরেকজন প্রভাবশালী সদস্য বর্তমানে পলাতক শেখ সেলিমও এই পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে তদন্ত কমিশন সাক্ষ্য প্রমাণে নিশ্চিত হয়েছে। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজও এই পরিকল্পনার কথা জানতেন। ব্যবসার লোক দেখিয়ে অবসরপ্রাপ্ত কর্মকর্তার 45 লাখ টাকা আত্মসাৎ। 2008 সালের ডিসেম্বরে ভারতের সহায়তায় 111 সরকারের পাতানো নির্বাচনে হাসিনা ক্ষমতায় বসেন। এরপর পরিকল্পিত উপায়ে মাত্র 2 মাসের মধ্যে দেশপ্রেমিক সেনা অফিসারদের পর্যায়ক্রমে বিডিআরে পদায়ন করা হয়। এর আগে রোমারি, বড়াইবাড়ি ও পদুয়া সীমান্তে বিডিআরের হাতে ভারতীয় বিএসএফ সদস্যদের হত্যার প্রতিশোধ সেনা মনোবল ভেঙে দিয়ে বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তারের বাসনা নিয়ে সুপরিকল্পিত এই হত্যাকাণ্ড চালানো হয় বলে কমিশন মনে করে। কমিশনের প্রতিবেদনে বলা হয়, পদুয়া ও রৌমারীর যুদ্ধ বিডিআরের ইতিহাসে শৌর্য, বীর্য ও বীরত্ব প্রদর্শনের অবিস্মরণীয় একটি ঘটনা।
ওই খণ্ডযুদ্ধে বিএসএফ এর যে শোচনীয় ও লজ্জাজনক পরাজয় ঘটে, ভারত কখনোই তা মেনে নিতে পারেনি। পিলখানায় সংঘটিত বর্বর হত্যাকাণ্ড তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রায় 11 মাস তদন্ত শেষে গত রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করে। এই কমিশনের প্রধান হলেন মেজর জেনারেল আলম ফজলুর রহমান। 2009 সালের ফেব্রুয়ারিতে ওই ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। তদন্ত কমিশনে 360 পৃষ্ঠার মূল প্রতিবেদনে বলা হয়েছে, ব্যারিস্টার তাপসের বাসায় আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের উপস্থিতিতে বিডিআর সদস্যদের একাধিক বৈঠক হয়। একটি বৈঠকে অফিসারদের জিম্মি করার পরিকল্পনার কথা জানানো হয়, পরে তা পরিবর্তন করে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের প্রতিবেদন অনুযায়ী তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের উপস্থিতিতে ভারতের গোয়েন্দা সংস্থা 24 জনের একটি দল বৈঠকে অংশ নেয়। সেখানে সেনা কর্মকর্তাদের হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাপসকে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টদের নিরাপদে পালিয়ে যেতে সহায়তার দায়িত্ব দেওয়া হয়। পরিকল্পনা বাস্তবায়নে একাধিক বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, লেদার লিটন ও তোরাব আলী। এসব পরিকল্পনার সম্পর্কে 44 রাইফেলস ব্যাটালিয়নের সিও কর্নেল শামস অবগত ছিলেন এবং তাপস তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সিদ্ধান্তের অনুমোদন নেওয়ার দায়িত্বে ছিলেন। সাধারণ বিডিআর সদস্যদের ডাল ভাত কর্মসূচি নিয়ে ক্ষোভকে উস্কে দিয়ে বিডিআর বিদ্রোহ সৃষ্টি করার মাধ্যমে মূল পরিকল্পনা দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যার মিশন বাস্তবায়ন করা হয়। এই পরিকল্পনা বাস্তবায়নে বিডিআরের কিছু সদস্যদের সঙ্গে শেখ তাপস, শেখ সেলিম সহ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। বাসা, অফিস, মসজিদেও এরকম কিছু বৈঠক হয় বলে সাক্ষ্য প্রমাণে বেরিয়ে এসেছে। বাস্তবায়ন ও হত্যাকাণ্ডের উদ্দেশ্যে বিডিআর সদস্যদের মধ্যে বিপুল অর্থ বিতরণ করা হয়েছিল। তদন্তে উঠে আসে সংসদ সদস্য গোলাম রেজা 2009 সালের 25 ফেব্রুয়ারি সকালে পিলখানা এলাকায় আলাউদ্দিন নাসিম, সাবেক এমপি মোরশেদ, শেখ সেলিম ও ভারতীয় গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তাকে দেখেছেন। প্রতিবেদনের বরাত দিয়ে সূত্র বলছে, বিদ্রোহ শুরুর পর ক্যাপ্টেন তানভীর হায়দার নূর স্ত্রীকে পিলখানায় ভারতীয় এনএসজি সদস্যদের উপস্থিতির কথা জানান। তার স্ত্রী তাসনুপা মাহা জানান, তিনি বিডিআরের পোশাক পরা 3 জনকে হিন্দিতে গালাগাল করতে শোনেন। সেদিন পিলখানায় হিন্দি, পশ্চিমবঙ্গীয় টানে বাংলা এবং অচেনা ভাষায় কথোপকথন শোনার কথা একাধিক সাক্ষী জানিয়েছেন। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, 2009 সালের 24 থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 827 জন ভারতীয় পাসপোর্টধারী এবং ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিক বাংলাদেশে প্রবেশ করেন। তাদের মধ্যে 65 জনের বহির্গমনের তথ্য পাওয়া যায়নি। একই সময় 1221 জনের বহির্গমনের তথ্য থাকলেও 57 জনের আগমনের কোনো রেকর্ড ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে নেই। বিষয়টি আরও তদন্তের প্রয়োজন রয়েছে বলে কমিশন প্রতিবেদনে সুপারিশ করেছে। বিদেশি ভাষা শোনা বহিরাগতদের পলায়ন, কল তালিকায় বিদেশি নম্বর, ক্যাপ্টেন তানভীরের শেষ কথোপকথন সহ বিভিন্ন তথ্যকে কমিশন প্রতিবেদনে ভারতের সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে উল্লেখ করেছে। কমিশনের প্রতিবেদনের 72 নম্বর অনুচ্ছেদের বিদেশি সংশ্লিষ্টতা বিষয়ে ভারতের সংশ্লিষ্টতা এবং এর সঙ্গে আওয়ামী লীগের কারা কিভাবে সম্পৃক্ত ছিলেন তার বিস্তারিত উঠে আসে। 2008 সালের জুন মাসে আনুমানিক 1 থেকে 6 বা 8 তারিখের মধ্যে মেজর নাসির নামের একজন অবসরপ্রাপ্ত সামরিক অফিসার বরিশালের ডিজিএফআই লেফটেন্যান্ট কর্নেল আব্দুস সালামের সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং লেফটেন্যান্ট কর্নেল আব্দুস সালামের সঙ্গে দেখা করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের আগ্রহ প্রকাশ করেন এবং এরই ধারাবাহিকতায় মেজর নাসির লেফটেন্যান্ট কর্নেল সালামের সঙ্গে দেখা করেন এবং 2টি বই উপহার দিয়ে নিম্নলিখিত তথ্য দিয়েছিলেন। মেজর নাসির জানান, তিনি সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন। একই এয়ারক্রাফটে তিনি আওয়ামী লীগের কিছু শীর্ষ নেতাকে দেখেছেন, যারা ভারতের বারাসাতে এর সঙ্গে বৈঠক করে ফিরছিলেন। সেখানে আবুল হাসনাত আবদুল্লাহ সহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। তিনি জানান, তারা বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র পরিকল্পনা করেছে। তাদের বক্তব্য ছিল, আগামী 12 থেকে 15 বছরের মধ্যে সেনাবাহিনী যেন নৈতিকভাবে দাঁড়াতে না পারে সেভাবে আঘাত হানার পরিকল্পনা তারা করছে। লেফটেন্যান্ট কর্নেল সালাম সঙ্গে সঙ্গে ডিজিএফআই এর ডিরেক্টর সিআইবি ব্রিগেডিয়ার বারিককে বিষয়টি অবহিত করেছিলেন, কিন্তু তিনি বিষয়টিকে গুরুত্ব না দিয়ে উল্টো লেফটেন্যান্ট কর্নেল সালামকে তিরস্কার করেছিলেন।
2008 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝি মেজর নাসির উদ্দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি কলকাতা যাওয়ার সিদ্ধান্ত নেন এবং ইন্ডিয়ান হাই কমিশনের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেন। প্রথমবার সেখানে গেলে মেজর নাসিরকে তার ভিসার জন্য ডিফেন্স উইংয়ে যোগাযোগ করতে বলা হয়। পরের দিন মেজর নাসির হাই কমিশনে আবার যান। রিসেপশনে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করেন। তারপর তাকে বলা হয় আগে নীরাজ শ্রীবাস্তবের সঙ্গে দেখা করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।